কোমরে এক হাত চেপে অপর হাতের পাতা অভ্রর দিকে ইঙ্গিত করে দৃষ্টি অন্যত্র রেখে চোখ কুঁচকে বলল নোরা, সেদিনের এই পিচ্চিটা আমাকে ইনসাল্ট ফিলিংস দিচ্ছে, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছো গাইস। এজন্যই তোমাদের খেলায় নিয়েছিলাম। আর মাহির? হাসি দমিয়ে চকিত হওয়ার ভান ধরে তাকায় মাহির। নূর ফিরতি বলল মুখ খিচে, এরা এরা দুজন না হয় বাচ্চা মেয়ে, কিন্তু তুমি অন্তত এই বকে যাওয়া ছেলেটাকে কিছু বলতে পারতে। বড়দের সাথে কিভাবে কথা বলছিল দেখতেই তো পেরেছো একটু আগে। সজরে উপর-নিচ মাথা ঝাঁকিয়ে অভ্রর দিকে চাইল মাহির। গলা খাকারি দিয়ে বলল, আসলেই তো, এটা কেমন ব্যবহার অভ্র? এন্ডার সিস্টারকে কেউ এভাবে বলে? ব্যাড ম্যানার। অভ্র কঠোর চোখে দাঁতে দাঁত নিষ্পষিত করল। নোরার কোমর সমলম্বা ঝুঁটি করা চুল টেনে ধরল হঠাৎ। মেয়েটা জোরে আর্তনাদি চিৎকার করে উঠে গেটের দিকে চেয়ে, আব্বু! আজাদ শিকদারের সাথে কথা বলতে বলতে বাড়ির ভেতরে চলে এলো মাহের। নোরাকে কোলে তুলে কাঁধের এক পাশে নিয়ে সকালের বন্যর ব্যাপারে এটা ওটা জিজ্ঞেস করছে ভদ্রলোক। তাদের পিছু ঢুকেছে অভ্র। নোরাকে ইশারায় কিছু একটা বলে খেপাতে চেষ্টা করছে। বিপরীতে মেয়েটা বুড়ো আঙুল দেখিয়ে জিভ বের করে মুখ ভেঙচি দিলে উল্টো নিজেই চটে গেল অভ্র। দিন দিন পাজি হচ্ছে পাকনিটা। কথায় কথায় নিজেকে বড় বোন দাবি করে, তাকে কিনা পড়ে সেদিনের পিচ্চি। সেকেন্ড ফ্লোরে অভ্রর শোভার ঘর। মাহির সময় সময় এ বাড়িতে রাত্রি যাপন করে। অভ্রর পাশে তার রুম দিয়েছেন আজাদ শিকদার। যেহেতু বাড়ির অনেকগুলো কক্ষ এখনো খালি পড়ে আছে, নিজ রুম থেকে বেরিয়ে একবার মাহিরকে দেওয়া রুমে উকি দিল অভ্র। কাউকে দেখা যাচ্ছে না। নিশ্চয়ই দাদু আটকে রেখেছে। দুঃখ সুখের কথা ভাগাভাগি করে নিচ্ছে হয়তো। মাহির মতবিরোধ ছাড়া যেদিন হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আগ্রহ দেখায়, সেদিন খুব সহজে তাকে ছাড়তে চান না বৃদ্ধা। বেশিরভাগ সময় তার আলোচনার মূল বিষয় হয় দাদাভাই বেঁচে থাকতে কতটা ভালোবাসতেন, ভালোবেসে কী করেছেন। এসব তুফা কিংবা অভ্রকে বলার মুখ পাননি তিনি। শুরু করলেই তাদের একটাই প্রশ্ন, তোমার মতো জল্লাদ বউয়ের সাথে কিভাবে দাদাভাই পুরো জীবন কাটিয়ে দিল ভাবতেই মায়া হয় মানুষটার প্রতি। ব্যাস, এমনিই বৃদ্ধে ক্ষিপ্র বাঘিনী হয়ে ওঠেন। পরবর্তী কথাগুলো বলতে জোর জবরদস্তি করলেও মুখে কুলু পেটে বসে থাকেন। মাঝে মাঝে রামসা রাইমাসকে পাশে বসিয়ে পুরনো দিনের কথা বলতে দ্বিধা করে না। হয়তো সেদিন দাদাভাইকে খুব মনে পড়ে তাই। চোখের সামনে যাকে পান তার যে ওনার কথাগুলো নিশ্চুপ শুনেন তাকেই মনে উকি দেওয়া কথাগুলো উগলে দিতে চান। কিন্তু কোনো এক অব্যক্ত কারণে সুখের সাথে ওনার বনে না। তাকে পাশে বসিয়ে মিষ্ট ভাষায় কখনো কথা বলতে দেখেননি অভ্র। সুখ আপির সাথে খ্যাক খ্যাক কথা বলায় যে বার কয়েক কথাও শুনেছিল দাদুকে। প্রতিক্রিয়া দেখে তিনি তার কথা সবসময় কানের বাইরে দেখেছেন বলেই মনে হতো। অভ্র এই বিষয়ে হতাশ। শীষ বাজাতে বাজাতে থার্ড ফ্লোরে চলে এলো সে। ফোন বের করে উমামাকে মেসেজ লিখল, হাউ আর ইউ জানু? অনলাইনে ছিল উমামা। ফোন স্ক্রিনের মাঝে অভ্রর আইডি থেকে অজ্ঞাত মেসেজ দেখে দাঁতে দাঁত খিঁচল। অতঃপর সিন করেই বেডের এক কিনারে ফোন ফেলে রেখে বালিশে মাথা রাখল। সেদিনের কিচ্ছু ভুলেনি সে। তাকে ভালোবাসি বলে অন্য মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করা, আবার ফোনটা ওই মেয়ের হাতে তুলে দিয়েছে। কই, সে তো এখনও অভ্রর ফোন দেখতে কেমন সেটাও জানে না। এসেছিল বলতে, তুমি যা ভাবছো তেমন কিছুই নয়। উনি আমার পরবর্তী কথা শোনাতে আগ্রহ তার মোটেও ছিল না। ধোঁকাবাজ, প্রতারক। এসএসসিটাও এখনো পাশ করে উঠতে পারেনি, অথচ 2-এর অধিক গার্লফ্রেন্ড পকেটে পুরে রেখেছে। বড় হলে নির্ঘাত প্লেবয় হবে। এর সাথে সম্পর্ক আগানোর মানেই হয় না। তুফার সাথে অনেকক্ষণ ছাদে সময় কাটানোর পর সিঁড়ির দিকে পা বাড়ালো সুখ। বসে থাকতে আর ভালো লাগছে না, একটু শুতে ইচ্ছে করছে।
তুফা এখনও ছাদে বসে আছে। ছাদ থেকে ওই জমিন দেখা যায় যেখানে শিকদার বাড়িটি জীবন্ত করে তুলতে গার্ডেন করা হয়েছে। সেখানে পাতানো চেয়ারে মাহির বসা, পাশে হানিফা বেগম। তুফার মনোমুগ্ধকর নিষ্পলক দৃষ্টি যদিও মাহিরের দিকে নিবদ্ধ, তবুও সে দেখতে পাচ্ছে অন্যমনস্ক হয়ে নানু কিছু একটা বলছে। খোলা চুলগুলো হাতখোপা করতে করতে করিডোরে বেরিয়ে এগিয়ে যাচ্ছিল সুখ। ঘাড় ভিজে গেছে চুলের উষ্ণতায়। একটু স্বস্তি প্রয়োজন। ছাদ থেকে সুখের রুম পৌঁছানোর আগে বর্ণর কক্ষ। পায়ে ফেলে এগিয়ে চলার পথে আচমকা পা থমকে গেল তার। সক্রিয় মস্তিষ্কে কান সজাগ করল। বর্ণর রুমের দরজা খোলা। এদিক ওদিক নজর না দিয়ে দ্রুত পা চালিয়ে আসার পরেও এমন মনে হয়েছে তার। গোঙানির আওয়াজ ভেসে আসছে রুম থেকে। সুখের বুকটা ধক করে উঠল অজানা সংখ্যায়। গোঙানির তীব্রতা বাড়ছে ক্রমশ। ঝনঝন করে কাঁচ ভেঙে পড়ার আওয়াজ ভেসে এলো। সুখের পা জমে যায় এক মুহূর্তের জন্য। ঝাঁকি দিয়ে ওঠে শরীর। লোমকূপ সিধে হয়ে গিয়েছে ইতিমধ্যে। দেখবে না বলেও সে বর্ণর দরজার সামনে চলে আসে। সেদিনের পর থেকে আজ প্রথম এই রুমের সামনে এসে থেমেছে সুখ। অদৃশ্য ভয়ে তেমন কোনো অনুভূতি তাকে গ্রাস করতে পারছিল না। গঙ্গানের শব্দ তখনও ভেসে আসছিল তার কানে। দুরু দুরু বুকে ভেতরে পা ফেলে দরজার ডানে নজর ছিটাতেই আতঙ্কে দেহ ঝংকার দিয়ে উঠে সুখের। নিমিষেই হাতের ফোনটা ছিটকে পড়ে যায় ফ্লোরে। কাছে আবৃত ফোনের কভার টাইলসের সাথে সংঘর্ষ লেগে ভেঙে দুটুকরো হয়ে দুদিক ছড়িয়ে পড়ে। সুখের মনোযোগ সেদিকে নেই। স্তব্ধ চোখে হতবুদ্ধ হয়ে সামনে তাকিয়ে আছে। গলা শুকিয়ে আসছে তার। অবিশ্বাস্য দু হাত উঠে এলো ঠোঁটের উপর। আতঙ্কিত কণ্ঠে অস্ফুট স্বরে বেরিয়ে আসে মুখ ভেঙে, আহা! থকথকে মেঝেতে ছিটকে পড়েছিল সুখ। তড়িঘড়ি করে উঠে বাহিরে ছুটে আসে। গায়ের ওড়নাটি পড়ে রইল মেঝেতেই। গ্রাউন্ড ফ্লোরে লাগাতার সাইরেন বাজছে। সকলে তেড়ে এসে জড়ো হয় এক জায়গায়। রুবাইয়া দ্রুত কদমে ছুটে চলে সিঁড়ি বেয়ে। আইজা, মাহির এবং আজাদ শিকদারও চললেন। ভদ্রলোক শুনেছিলেন, চোখও বুজে এসেছিল প্রায়, কিন্তু সাইরেনের তীব্র গর্জনে ঘুম উবে গেল। সকলের চোখে মুখে আতঙ্ক। রুবাইয়াত মুসিবতের দোয়া পাঠ করে সর্বস্ব দিয়ে পা চালাচ্ছেন। হানিফা বেগম সিঁড়ি চড়তে পারে না। সিঁড়ির নিকটে দাঁড়িয়েই হাঁকডাক করছেন। সাইমা রামসা প্রথমে আতিফ আসলামের কাছে ছুটে গেল। পরপর তাদের নিয়ে দৌড়ে গেল ওপরে। এটা 5th ফ্লোর থেকে কেউ বাজাচ্ছে। ছেলে মেয়েরা যেহেতু থাকার জন্য শেষ ফ্লোরই বেছে নিয়েছে। আজাদ শিকদার এই সাইরেন সিস্টেম স্থাপন করেছেন, কোনো বিপদ হলে যেন তারা নিচে সংকেত দিতে পারে। এমন সাইরেন শেষ কবে বেজেছিল সময়টা ঠিক মনে নেই কারো। সেদিন আগুন লেগেছিল তুফার কক্ষে। আরও দুটো কক্ষ ছেয়ে গিয়েছিল সেই ধ্বংসাত্মক স্ফুলিঙ্গ। ভাগ্যিস তুফা সময় মতো রুম ছেড়ে বেরিয়ে এসেছিল সেদিন, নয়তো আজ নিশ্চয়ই তেমন কোনো কিছু হয়েছে। রুবাইয়াত বিড়বিড় করে রবের কাছে চাইছেন তার ছেলে মেয়েগুলো যেন সুস্থ থাকে। দোয়া হয়তো কবুল হয়েছে। সুখ 5th ফ্লোরের সিঁড়ির গোড়াতে বিবর্ণ মুখে দণ্ডায়মান ছিল। কপালে রক্ত ঝরছে তার। রুবাইয়াত বিচলিত হয়ে মেয়ের মুখে হাত বুলিয়ে দিয়ে উদ্বিগ্ন হলেন। কি হয়েছে আম্মা? কপাল ফেটেছে কিভাবে? রুবাইয়াত এদিক ওদিক চোখ বুলালেন। আগুনের চিহ্নটুকু দেখা যাচ্ছে না। তবে তুফা কোথায়? ওর কিছু হয়েছে কি? আইজা আজাদ শিকদারও পাশে এসে অস্থির গলায় জানতে চাইছেন আসলে কি ঘটেছে। সুখ খেই হারিয়ে ফেলেছে। শরীর কাঁপছে থরথর। চোখ ভিজে গেছে অশ্রুতে। আ মৃদু অস্ফুট স্বরে অক্ষরটি আওড়ে বর্ণ রুমের দিকে অস্থির ইশারায় কিছু বলতে যেও গুলিয়ে ফেলছে। অপরগ হয়ে আজাদ শিকদারের হাত ধরে দ্রুত কদমে হেঁটে গেল সেদিকে। পিছু ছুটল বাকিরাও। ভেতরে প্রবেশ করেই চোখের সামনে অপ্রিয় এবং অপ্রত্যাশিত একটি দৃশ্য দেখে আইজা আতকে চিৎকার দিয়ে উঠল।
দিক দিক ভুলে ছুটে গেলেন সামনে। বর্ণর মুখশ্রীতে অদ্ভুত হিংস্রতা, চোখের দৃষ্টিতে স্ফুলিঙ্গ। বা হাতে অভ্রর গলা চেপে দেয়ালে মিশিয়ে রেখে এক দৃষ্টে তার চোখের দিকে চেয়ে আছে, যেন তার অসহায়ত্ব বাঁচার জন্য আকুতি দেখে চোখের তৃষ্ণা মিটাচ্ছিল। চোখ উল্টে গেছে অভ্রর, জিভ বেরিয়ে এসেছে। আইজা বর্ণর হাত ছাড়ানোর চেষ্টা চালিয়ে ক্রোনান্ত গলায় চেঁচিয়ে উঠল, কি করছো তুমি বর্ণ? ছেড়ে দাও, আমার ছেলেটা মরে যাবে। মুহূর্তেই কক্ষে আহাজারিপূর্ণ হয়ে উঠল। গা ছমছমে পরিবেশ। মাহির থম মেরেছিল কিছুকাল, ছুটে যাওয়ার মাঝে বর্ণ ঝাটকা মেরে আইজার হাত ছাড়িয়ে নেয়। আমার কাজে বাধা। পিছু ফিরে হাত মুঠো পাকিয়ে তুলেছিল বর্ণ। থেমে গেল সম্মুখের থমকে যাওয়া নারী মূর্তি দেখে। থম মেরে মূর্তির ন্যায় চেয়ে আছে আইজা। স্থির চোখে বর্ণর কাঁধ বরাবর উঠে আসা মুঠো পাকানো হাতের দিকে তাকিয়ে আছেন। অনুভূতি শূন্য চোখের গহীনে অবিশ্বাস্য। বর্ণ তাকে আঘাত করার নিমিত্তে হাত উঠিয়েছে, এখন মাকেও। মাহির দুহাতে বর্ণর পেছন থেকে পেটে ঝাপটে দূরে সরিয়ে নিয়ে যায়। ভাই রিল্যাক্স, উনি আন্টি, আপনার মা, এরা আপনার প্রিয়জন, আপনি সবাইকে খুব ভালোবাসেন। না। বন্দিত্ব হতে ছাড়া পেয়ে ফ্লোরে বসে পড়ে অভ্র, গলা ধরে কাশতে শব্দ তোলে। জোরে জোরে এতক্ষণের আটকে থাকা নিঃশ্বাস ছাড়ছে হা করে। রুবাইয়াত পাশে হাঁটু ফেলে বসে বুকে জড়িয়ে নিল তাকে, সুখ পানি এনে দেয়। আজাদ শিখদের স্তব্ধ দাঁড়িয়ে আছেন। এখানে তার কি করণীয় মাথা কাজ করছে না। এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে দুঃস্বপ্নেও তিনি ভাবতে পারেননি। কক্ষের বাহিরে রামসা, আতিফ, আসলাম এবং সাইমাবু এসে থামল। ভেতরে পরিবারের সদস্যদের মতো কিছু হয়েছে, অনুমতি ছাড়া ঢোকা বারণ। তবে মূল বিষয়টি জানার উৎকণ্ঠা তাদেরও রয়েছে। বর্ণর উগ্র ভাব কমে এলে ধীরে ধীরে একসময় মুখশ্রীতে কঠোর জমানো হিংস্র ভাব অদৃশ্যে মিলিয়ে যায়। আইজা ধপ করে ফ্লোরে বসে পড়েছে ততক্ষণে, দৃষ্টি শূন্য। ফ্লোরে কাচের ভাজা ভাঙার ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো পড়ে আছে। অভ্র নিজেকে বাঁচাতে হাত ছোড়াছুড়ি করার সময় পাশ থেকে ছিটকে পড়েছিল। ফ্লোরে হাত ঠেস দেওয়ার কাচের টুকরো বিঁধে গেছে আইজার হাতে। বর্ণ ঢোক গিলে একবার ঘাড় নামিয়ে অভ্রকে দেখে নিয়ে পরপর তাকালো আইজার দিকে। শান্ত হয়ে আসতেই মাহির ছেড়ে দেয় তাকে। এটা কি করে ফেললেন ভাই? বর্ণ নিজেও স্তব্ধ। নিজের চুলে একবার হাত বুলিয়ে আহত চোখে একবার মাহিরের দিকে চেয়ে আইজার সামনে বসে পড়ল হঠাৎ। অদ্ভুত কণ্ঠে গলায় ডাকল, আম্মু। আঁচলে মুখ চেপে তিনি মুখ ঘুরিয়ে নিলেন অন্যত্র। বর্ণ ক্ষণকাল স্থির থেকে হঠাৎ ঘাড় ঘুরিয়ে সুখের নেতানো মুখশ্রীর নজর রাখল সেকেন্ডের মধ্যে। কপালের কোণ ছুঁয়ে রক্তের রেখা কানের লতি পর্যন্ত এসেছে। তখন অভ্রর গলা থেকে হাত সরিয়ে নিতে চাইলে ঝাটকা মেরেছিল সে, ফলে সুখ ছিটকে পড়ে ড্রেসিং টেবিলের কোণায়, সেখান থেকে ফ্লোরে। বর্ণ উগ্রন্তের মতো বাড়ি থেকে বেরিয়ে এসে চুল খামচে ধরে উদ্দেশ্যহীন এদিকে ওদিক নজর চেটাল। একসময় দু হাতের সামনে এনে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগল। চোখ বুজে লম্বা শ্বাস, ডান হাতটা মুঠো করে হঠাৎ দেওয়ালে ঘুষি বসালো সজোরে। বাড়ির শক্ত ইমারতের ভিডিওগুলো যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল এই আঘাতে। এই হাত আজ মায়ের উপর উঠতে যাচ্ছিল। এই হাত। পরপর আরও দু তিনটে ঘুষি মেরে রক্ত না আসা পর্যন্ত মনের খোঁপায় মিটছিল না তার। বাইকে চড়ে বসে সর্বোচ্চ স্পিড বাড়িয়ে বেরিয়ে গেল সে। গন্তব্য নাম জানা নেই। মাহির কী করবে না করবে বুঝে উঠতে পারে না। পরিস্থিতি মনে হলো হাতের বাহিরে। আজ সব জানাতে হবে আন্টিকে, নয়তো বর্ণকে ভুল বুঝবে সবাই, ঘৃণাও করতে পারে। বর্ণর পিছু যেতে গিয়ে পুনরায় ফিরে এলো। আইজা কাঁদছে নিঃশব্দে, চোখের জলগুলো ঝরে পড়ছে অধাবে। সুখ ওনার পাশে বসে শান্ত হতে কাজ ছুঁয়ে দিচ্ছে আলতো। সিঁড়ি চড়ার ধূপধাপ আওয়াজ কর্ণকুহর হতেই তুফান নেমে এসেছিল ছাদ থেকে। সেও নীরবে এদিক ওদিক পরখ করছে সকলকে। অভ্রকে উঠে দাঁড় করিয়েছে আজাদ। হেলে পড়তে চাইছে ছেলেটা, গলায় দানবীয় আঙুলের রক্তিম কালো রেখা।
মাহির মাথা নিচু করে একবার অভ্রকে অবলোকন করে অশ্রুগলিত চোখে পাথরের ন্যায় বসে থাকা আইজে এবং আজাদ শিকদারের উদ্দেশ্যে বলল, আমি কিছু জানাতে চাই আপনাদের। ড্রয়িং রুমে অভ্রকেও বসতে বলো মাহির। সত্যিটা তারও জানা প্রয়োজন, নয়তো আজকের পর ভয় হয়তোবা বর্ণর কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখবে সে। সুখ এসে রুবাইয়াতের সোফায় পিছু গিয়ে দাঁড়ালো। তুফা কপালে অয়েনমেন্ট লাগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে আগে মাহিরের কথা শুনতে চায়, বর্ণকে নিয়ে জানতে চায় যা সে অজ্ঞাত। মাহিরের মুখনিসৃত বাক্য ড্রয়িং রুমে যেন বাজ পড়ল। স্যারের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, অন্যভাবে যাকে বলা যায় সাইকোপ্যাথ। আইজা চমকে উঠলেন অবিশ্বাস্য মুখায়বে। অস্ফুট স্বরে বলেন, কি বলে তুমি? মাহির দীর্ঘশ্বাস ছাড়ে। বর্ণর নিষেধ আছে এসব ছোটোখাটো ব্যাপার পরিবারকে জানাতে। আজ তার মনে হলো বিষয়টি মোটেও ছোটোখাটো না। সে বলল নিচু স্বরে, যেমন সহানুভূতির অভাব, অনুশোচনাবোধ নেই বললেই চলে, এবং অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। অন্যদের অনুভূতি বুঝতে বা তাদের কষ্ট সহজে অনুভব করতে পারে না, তবে প্রিয়জনদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে। তুমি বলতে চাইছো আমার ছেলে হৃদয়হীন, পাষণ্ড, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার মানে অসামাজিক ব্যাধিতে আক্রান্ত? আজাদ শিকদার হুমকি মিশ্রিত কঠোর গলায় বলে উঠলেন। আইজার চোখের অশ্রু শুকিয়েছে খানিক আগেই। পুনরায় চোখের কোটর ভরে এলো। ধরে আসা গলায় বলেন, যারা প্রচুর ট্রমায় থাকে, একাকিত্ব বরণ করে নেয়, অথবা নিঃসঙ্গ বেড়ে উঠতে উঠতে পৃথিবীর মানুষের প্রতি ঘৃণা ধরে যায়, তাদের অধিকাংশের মাঝে এই রোগ হয়। আমি অনেক শুনেছি। আমার ছেলের কিসের অভাব পড়েছে যে সাইকোপ্যাথে আক্রান্ত হবে? কিসের অভাব রেখেছি তাকে বড় করতে? আমার হাসি খুশি ছেলেটার নামে মিথ্যে বলছো তুমি? বলো মাহির। পরপরই আঁতকে উঠে বিড়বিড় করে বলেন, শুনেছি সাইকোপ্যাথি নিকৃষ্ট কাজকর্ম বিনা দ্বিধায় মানুষের জীবনও নিয়ে নিতে পারে। আমার ভালো ছেলে এসবের পথে হাঁটতেই পারে না। আমি বিশ্বাস করি না। যদি কখনো এমন হয়, আমি মা হয়ে এটা কিভাবে বরদাস্ত করব? হয়তো সেক্ষণই মরে যাব। আজাদ শিকদার আবার বলেন, যা বলার বুঝিয়ে বলো। মাহির নড়েচড়ে বসে। আজাদ শিকদার নামের ভদ্রলোককে অজানা কারণে ভয় লাগে তার। সে বলল, দিনকে দিন বস নিজের ব্যবহারে নিজেই শঙ্কিত হচ্ছিলেন। উনি উপলব্ধি করেন ওনার মন মস্তিষ্ক, এমনকি পুরো অস্তিত্বটাই সময় সময় নিজের কন্ট্রোলের বাহিরে চলে যাচ্ছে। সামান্য বিষয় দিতেই ওভার রিয়্যাক্ট, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। নিজের দ্বারা অন্যকেও দুঃখ পেলে ওনার অনুশোচনা তো হতোই না, উল্টো মনের তৃপ্তি মিশছে। গত 6 মাস আগে আমার কথায় একজন সাইকোথেরাপিস্টের সাথে সাক্ষাৎ করেন, আর ভদ্রলোক নিশ্চিত করেন উনি অর্থপথেই থেমে গেলেন। বাকিরা কথা উপস্থিত সকলে বুঝে নিল। আইজার চোখের পানি গড়িয়ে পড়ে। পুনরায় জিজ্ঞেস করলেন, আমাদের জানাওনি কেন তখন? স্যার বারণ করেছিল। মাহির অন্যমনস্ক গলায় ঝাড়ি দেয়। চোখের তারায় একটা দৃশ্য ভাসছে। বর্ণ যেতে চাইছিল না থেরাপিস্টের কাছে। সে তখন বলেছিল, বস সময় থাকতে চলুন দেখা করে আসি একবার। আপনার বিহেভিয়ারে সাইকো ভাব পরিলক্ষিত হচ্ছে। এটা কিন্তু সাধারণ ব্যাপার নয়। সাইকো বলার অপরাধে ওই দিন গুনে গুনে মোটা লাঠি দিয়ে 10টা আঘাত করেছিল তাকে। 3 দিন হসপিটালের বেডে থাকতে হয়েছিল। তবে হ্যাঁ, মাহির একবারের জন্য তখন বর্ণর সঙ্গ ছাড়ার কথা ভাবেনি। কেননা সে যেমন আঘাত করেছিল, পরবর্তীতে মলমটাও নিজেই লাগিয়ে দিয়েছিল। গা কাঁপিয়ে জ্বর উঠেছিল তার, সজ্ঞানে ছিল না। সুস্থ হওয়ার পর ডিসচার্জের দিন ডক্টর সহস্যে বলেছে, বর্ণ নাকি 2 দিন পর্যন্ত তার পাশেই থেকেছিল। আশ্চর্যের ব্যাপার না, বস পাহারায় ছিল তার অ্যাসিস্ট্যান্টের। অবশ্য বর্ণ ডাক্তারের কথাটি শুনেনি। পরে তার কাছে জানতে চাওয়ায় তাচ্ছিল্যের বলেছিল, আই এম রকস্টার আসফিয়ান বর্ণ, দেশ থেকে বিদেশে নাম, যশ ছড়িয়ে আছে যার, সে কিনা তোর পাশে বসে তোকে পাহারা দেবে হসপিটালে? বিশ্বাস হয় তোর? আমার কাছে নিজেকে অতটাও ইম্পর্টেন্ট ভাবিস না।
তুই এক মাহির গেলে হাজারো মাহির লাইন ধরে দাঁড়াবে। শেষের কথাটি বলার সময় বর্ণ অদ্ভুত কায়দায় নজর লুকিয়েছিল। পূর্ব থেকে তার অভিব্যক্ত লক্ষ্য করার দৃশ্যটা মাহির স্পষ্ট দেখতে পেয়েছে। তখন তার কান্না মিশ্রিত হাসি পেয়েছে। আনন্দে ঘিরে ধরেছিল চারপাশ থেকে। সেদিনই সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, জীবন থাকতে সে বর্ণর সঙ্গ ছাড়বে না। হয়তো নিয়ন্ত্রণের বাইরে গিয়ে তাকে আঘাত করে বসবে মাঝে মাঝে, কিন্তু সে উপলব্ধি করতে পেরেছে বর্ণর জীবনে ভালোবাসার মানুষ খুবই অল্প, আর অগোচরে তাদের আগলে রাখার পথও তার রপ্ত। হয়তো সেই অল্প বিস্তার ভালোবাসার সীমানায় কোনো এক অবহেলিত স্থানে তারও জায়গা আছে। হ্যাঁ আছে, নয়তো অ্যাসিস্ট্যান্ট আরও দুটো থাকতে সেই কেন বিশ্বস্ত, ভালো খারাপ সব কাজেই কেন তার হস্তক্ষেপ গ্রহণযোগ্য। মাহি সেদিন বর্ণর কথার প্রেক্ষিতে জবাব দিয়েছিল তারই মতো করে। ভুল ভেবে ফেলেছিস বস, আসলে মাথায় ছিল না যে আপনি আঘাত করে আবার আপনি কেন সেবা করবেন। রিয়েলি সরি। তারপর বর্ণ নিজেই থেরাপিস্টের কাছে যাবার কথা বলেছে। মাহির দীর্ঘশ্বাস ছেড়ে আইজের কথা শুনল। একজন স্বাভাবিক মানুষের হঠাৎ করে এই পরিণতি হবে না। বড় কোনো শখ, কোনো দুঃখ পেয়ে সেটা তিতলি করে মনে প্রভাব না ফেললে এমন হিংস্র মনোভাব তৈরি হওয়ার কথা না। আমার ছেলের কি হয়েছিল? খুব বড় আঘাত পেয়েছে, যার জন্য দিনের পর দিন তিল তিল গুমড়ে মরছে আমার অজান্তেই। আল্লাহ, আমরা কি কোনো ভুল করে ফেললাম? সঠিকভাবে মায়ের দায়িত্ব পালন করতে পারিনি? স্বামীর মুখশ্রীর দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে বলে গেলেন আইজা। খানিক আগে বর্ণর করা কাজ ভুলে গেলেন নিমিষে। অভিমানগুলো মুহূর্তেই যেন উবে গেল। মায়েরা বুঝি এমনই হয়। আজাদ শিকদার স্ত্রীর হাতে অস্বস্তির হাত রাখলেন। যতদিন আমাদের বুকের খাঁচায় ছিল ততদিন আমরা আমাদের দায়িত্ব বলো বা ভালোবাসা কোনোটাই ত্রুটি রাখিনি। তবে এমন হলো কেন? কারণ কি? মাহির হতাশ শ্বাস ফেলে বলো, জানি না আঙ্কেল। স্যার আমাকে তো দূর থেরাপিস্টকেও কোনো কিছু শেয়ার করেনি, উল্টো চিকিৎসা নেয়নি বর্ণ। ভদ্রমহিলার কণ্ঠে আকুল। মাহির জবাব দিয়েছিল, এটা নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে কন্ট্রোলে রাখার মেডিসিন অবশ্যই আছে। বস নেয়, কিন্তু এরপরও মাঝে মাঝে অ্যাগ্রেসিভ হয়ে যায় যদি কেউ ওনার অপছন্দের কাজটি করে বসে ওনারই সামনে। মাহির এই পর্যায়ে গলা পরিষ্কার করে অভ্রর দিকে চাইল। গুটিসুটি মেরে বসে আছে সে। ক্ষণে ক্ষণে গলায় হাত মাজছে। প্রশ্ন করল মাহির, তুমি তখন কি করছিলে ভাইয়ের সামনে? অভ্র জড়সড় হয়ে বসল। ভাইয়ের রুমে অনেকদিন যাওয়া হয় না, তাই তার রুমে ওকে দিয়েছিল আজ। বর্ণ তখন ল্যাপটপ সামনে নিয়ে কাউচে বসে আছে। মুখোমুখি বসে বর্ণকে এটা ওটা বলে হাসতে চাইছিল সে। বেশ কয়েকদিন থেকে তার মনে হচ্ছিল ভাইয়ে প্রাণ খুলে হাসছে না অনেক দিন। এক পর্যায়ে উঠে গিয়ে পুনরায় তার গিটার নিয়ে বসল। কথাটি বলতেই মাহির বলল, এটা ভাইয়ের প্রিয় গিটার, কাউকে ছুতে দেয় না, এমনকি আমাকেও কখনো না। অভ্র মুখ গুজ করল। গিটার নেওয়ার পরও বর্ণ কিছু বলেনি। এক ঝলক চেয়ে পুনরায় ল্যাপটপে মুখ ডুবিয়েছিল, আর তার কথায় একটু পরপর হুহা জবাব করছিল। অভ্র বলে উঠল, হঠাৎ হাত ফসকে গিটার ফ্লোরে পড়ে গিয়েছিল। সুখ উঠে চলে এলো সেখান থেকে। অভ্র কি বলবে বাকিটা আন্দাজ করা যাচ্ছে এখন। তাই বলে পুরুষটি এতটা হিংস্র হয়ে উঠবে? সুখের গলা শুকিয়ে আসে। যদি সঠিক সময়ে সে না যেত, তখন কি হাল করতো অভ্রর? আধমরা করে ছেড়ে দিত নাকি? আর ভাবতে পারে না সুখ। ওই নিষ্ঠুর গা ছমছমে দৃশ্য ভাবতেও চায় না। বর্ণ কিসের জের ধরে এমন হিংস্র হয়ে উঠল? কি হতে পারে কারণ? সুখের এই মুহূর্তে একটা কথাই মনে পড়ল। বর্ণ ইন্টারমিডিয়েট শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। ওখানেই চলে গিয়েছে তখন। 3 মাস অতিবাহিত হওয়ার পর 10 দিনের জন্য এসেছিল বাড়িতে। এরপর একদিন আজাদ শিকদারের নাম্বারে টেক্সট এলো তার নাম্বার থেকে, আমায় খোঁজো না আব্বু, একদিন ঠিকই তোমাদের মাঝে ফিরবো আমি। মেসেজের ধরন দেখেই আইজা কেঁদে উঠছিল ডুকরে। এরপর হাজার চেষ্টায় বর্ণর ফোনে কল ঢুকছিল না। ফোন সুইচ অফ। আজাদ শিকদার ছুটে গিয়েছিলেন ঢাকা।
ওনার ব্যবসার প্রসার তখনও ঢাকা অবধি ছিল না। ভার্সিটি, তার বন্ধু বান্ধব কেউ বর্ণর খোঁজ দিতে পারেনি সেদিন। জলজান্ত একটি ছেলে এভাবে কিভাবে উধাও হয়ে যেতে পারে? পাগলা কুকুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরে তিনি পরের দুদিন বর্ণকে খুঁজে পাননি। বর্ণ ফিরেছিল হাতে গোনা 553 দিন পর, প্রায় 1.5 বছর। আইজের অবস্থা তখন শোচনীয়। ছেলে হারানোর শোকে পাগল প্রায়। রোজ ছেলের অপেক্ষায় গেটের কিনারে গিয়ে বসে থাকত। বর্ণর দেওয়া টেক্সকে চুমু দিত, বুকে জড়িয়ে রাখত, নিজ মনে কাঁদত, আবার ছেলের সৌন্দর্য বর্ণনা করে মুগ্ধতায় হাসত। সেদিন ছেলেকে ফিরে পেয়ে অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন আইজা। আজ সুখের বড্ড জানতে ইচ্ছে হলো, এই 1.5 বছর কোথায় ছিল বর্ণ ভাই? কেননা 1.5 বছর আগে বর্ণর সাথে 1.5 বছর পর ফিরে আসা বর্ণর মাঝে ছিল বিস্তার ফারাক। সে ফিরেছিল নির্লিপ্ত এক ভিন্ন চরিত্রে। দীর্ঘদিন পর বাড়ি ফেরার অজুহাতে তার মাঝে কোনো উজ্জ্বল, কোনো কৌতূহল ধরা দেয়নি, যেন সে হাসতেই ভুলে গিয়েছিল। এরপর পরিবারের সবার থেকে নিজেকে আলাদা করে অনেকদিন রুমবন্দি ছিল। খুব বেশি প্রয়োজন ছাড়া বেরই হতো না, কথাও বলতো না, মেপে মেপে কথা বলতো। অথচ 1.5 বছর আগের বর্ণ ছিল সম্পূর্ণ বিপরীত। অভ্রর মতো চঞ্চল না হলেও তার চেয়ে কোনো অংশে কম ছিল না। তামিজ শিকদারের সাথে তার ভাব ছিল বন্ধুত্বপূর্ণ। কথায় কথায় পরস্পরকে মজার ছলে পচাতো খুব। আবার খানিক পর একই ঘরে জল হয়ে মিশে যেত। আজাদ শিকদার অর্থাৎ বাবা ছেলের সম্পর্ক ছিল মিষ্টি মধুর। অভ্র তখন আরও ছোট, নুরা ছিল কোলের শিশু। 2 ভাইয়ের বয়সের ফারাক অসামান্য হলেও বাড়ি থাকাকালীন সময়ে তারা চলত কাঁধে কাঁধ মিলিয়ে। বর্ণটা তখন সুখকে ইচ্ছে করে বেশি বেশি খাটাতো। এই যেমন রুবাইয়াতের অগোচরের সময় নির্ধারণ করে দিয়ে গায়ের শার্ট ধোয়ার আদেশ দিত, অথবা রুম পরিষ্কার করার, অথবা কাবাব গুছিয়ে দেওয়ার, আরও কত কী। সুখের এখনও মনে পড়ে, কোনো কাজে বর্ণর কথা মতো সায় না দিয়ে চলে আসতে নিলেই পিছু থেকে লম্বা চুল টেনে ধরত পুরুষটা। অতঃপর তার ইচ্ছের বিরুদ্ধে করে জোরপূর্বক কাজটি হাসিল করিয়েই ছাড়ত। অবশ্য তার পুরুষটার স্বরূপ চকলেট, আইসক্রিম খাওয়াতো, নয়তো সকল ভাই বোন নিয়ে বেরিয়ে পড়তো অজানা ঠিকানায়। দিনভর ঘুরে ফিরে নিরে ফিরে আসতো বিকেলে। ভুলের শাস্তি হিসেবে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখত। তা মাথা পেতে নেওয়া ছাড়া গতি ছিল না। আম্মুকে বলে দেওয়ায় হুমকি দিলে শাস্তি দ্বিগুণ বেড়ে যেত। বর্ণর নতুন বর্ণর এই নির্লিপ্ততা সুখের সহ্য হচ্ছিল না। সে চাইতো বর্ণ আগের মতো তাকে জ্বালাক। কেন চাইতো নিজেও তখনও বুঝতে পারেনি। তাকে বর্ণ এড়িয়ে গেলে কেন যেন কান্না এসে ভিড় করতো চোখে, গলা ধরে আসতো। অগোচরে সে কাঁদত, কখনো কখনো কেঁদে আকিদায় রক্তিম করে ফেলত। বর্ণর আশেপাশে গিয়ে ঘুরঘুর করত। এই বুঝি লোকটা শার্ট খুলে আদেশ করল। ফুল 15 মিনিট মধ্যে শার্ট ধুয়ে এনে রোদের তাপে দে ফাস্ট। অথচ আগের মতো বর্ণ বলে না, আজও না। সময় সময় সে বর্ণর সামনে গিয়ে অশ্রুসিক্ত চোখে চেয়ে থাকত। পুরুষটি তখন শীতল চোখ তুলে তাকাতো, তাকিয়েই থাকতো অনেকক্ষণ। অতঃপর আবারও নির্বিকার, নির্লিপ্ততা। একবার জিজ্ঞাসা করেছিল স্বল্প ভাষায়, কাঁদিস কেন ফুল? টলটলে চোখের অশ্রু অবাধে গড়িয়ে পড়ার আগে সুখ নিজেকে আড়ালে নিয়ে এসেছিল, ছুটে চলে এসেছিল বর্ণর সামনে থেকে। তখন খুব বলতে ইচ্ছে করছিল, আপনি একটু ভালো নয় বর্ণ ভাই। আপনার মাঝে আগের বর্ণ ভাইকে আমি খুঁজে পাই না এখন। সে ভীতু, মনের গহীনে তুলপাড় খাওয়া কথাগুলো ভাষায় প্রকাশ করার দুঃসাহস অধিকারিণী ছিল না তখনও। তাই চুপ ছিল সেদিন। তার এই অনুভূতি শূন্য চলাফেরা বাড়ির সকলকে যেমন চিন্তিত করে রেখেছিল, তেমনি ব্যথিত। আইজা ছেলের নির্লিপ্ততা সইতে না পেরে তার সামনে ডুকরে কেঁদে উঠছিলেন একদিন। সেদিনের পর থেকে আজও বর্ণ তার পুরনো রূপে ফিরে আসার জন্য নিজের সাথে একান্ত প্রতিযোগিতায় নেমেছে, যদিও সে অসফল। বলা বাহুল্য, বর্ণ সেদিন একা ফিরেনি। তার পিঠ জুড়ে ছিল কালো রঙা গিটার। মাহিরের ভাষ্যমতে, যেটা আজ পর্যন্ত বর্ণ কাউকে ছুঁতে দেয়নি, অথচ ভুলক্রমে অভ্রর হাত থেকে পড়ে আজ ভেঙে গেছে। এবং সে ফিরে এসে এও বলেছিল,
এতগুলো দিন সে দেশের বাহিরে ছিল। কোনো ছিল, কোথায় ছিল তার উত্তর অজানা। ছেলে যেহেতু ফিরে এসেছে, বাড়ির কেউ আর তাকে জোর করেনি জবাবদিহিতা করতে। এই স্বাধীনতা আজাদ শিকদার তাকে দিয়েছে, কেননা ওনার দৃঢ় বিশ্বাস বর্ণ আর যাই করুক কোনো ভুল পথে হাঁটবে না। আজ মনের কোণে প্রশ্ন উকি দিচ্ছে সুখের, সত্যি কি বর্ণ বিদেশে ছিল? যদি থেকেও থাকে, তবে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার কারণ কি ছিল? সুখ এসব ভাবতে ভাবতেই নিজের কক্ষে ফিরতে গিয়েও পা ঘুরিয়ে আম্মুর শোবার ঘরে চলে এলো। হানিফা বেগমকে বুঝিয়ে শুনিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে আজাদ শিকদার, কিন্তু বৃদ্ধ তখনও সন্দিহান। নুরার কাছে জানতে পেরেছে ড্রয়িং রুমে আসর বসেছে, তাকে ছেড়ে কি কথা বলছে সবাই। নুরাকে রেখেই তিনি ধীর পায়ে বেরিয়ে এলেন। তোরা সবাই আসোস দেখি এখানে, কি নিয়ে সভা বসাইছোস? আমারে তো বলছিলি তেমন কিছু হয় নাই। ছোটু দাদুভাই সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যথা পাইছে, সত্যি তো? জি আম্মা, এটাই সত্যি। চলুন, আপনার সাথে কথা আছে। আজাদ শিকদার উঠে এক হাতে বৃদ্ধাকে জড়িয়ে নিল, কক্ষের অভিমুখে হাঁটা দিলেন। সত্যিটা জানালে নিশ্চয়ই আম্মা এখন হায় হায় করে উঠবে। তাছাড়া কী বা বলবে? ওটা তো ভাষায় বর্ণনা করার মতো দৃশ্য ছিল না। তামিজ শিকদার ফিরলেন সন্ধ্যার পর। সারাদিন প্রচুর ব্যস্ততা সমেত উদ্দীপনায় কেটেছে। ব্যবসায়িক পথে এই প্রথম সবচেয়ে বেশি টাকার বিনিময়ে ঢিল করেছেন। পরিমাণ ৩.৫ কোটি টাকা। গাড়ি থেকে নেমে প্রলম্বিত শ্বাস ছাড়েন তিনি। প্রিয় মুখগুলোর দেখা পেলে এক্ষুনি হয়তো শরীরের সকল ক্লান্তি ধুয়ে মুছে যাবে। বাড়ি প্রবেশের পূর্বে আজাদ শিকদার গার্ডেনে ডাকলেন। ভদ্রলোক এতক্ষণ ভাইয়ের জন্য সেখানেই অপেক্ষারত ছিলেন। আজকের ঘটে যাওয়া দৃশ্যপটের বর্ণনা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন তামিজ। ওনার ভাবনায় প্রথমে হানা দেয় একটি কথায়, যুগ যুগ ধরে আমরা দুই ভাই একসাথে বসবাস করেও যেখানে সামান্য মনোমালিন্যটুকু হয়নি, অথবা হলেও আচরণে কেউ কাউকে বুঝতে দেয়নি, সেখানে এখন থেকেই তাদের ছেলেরা পরস্পরকে আঘাত করার যাত্রায় নেমেছে। পরবর্তীতে আজাদ শিকদার বর্ণর ডিস্ক অর্ডারের কথাটি উল্লেখ করছেন। তামিজ শিকদার দ্বিতীয় দফায় চমকালেন। ডিসঅর্ডার নাম ইতিপূর্বে বার কয়েক শুনেছেন। এর বৈশিষ্ট্য সম্পর্কেও অল্প বিস্তর অবগত। আজাদ শিকদার বলেন, তোর সাথে ওর ভালো বন্ডিং, হয়তো জিজ্ঞেস করলে তোকে বলবে ও কী নিয়ে এত পরিমাণ ডিপ্রেশন, যার কারণে। ভদ্রলোক হতাশ মিশ্রিত দীর্ঘ শ্বাস ফেলে কপালে হাত ঘষলেন। ভেতরের অস্থিরতা কমছে না সুখের। কি এমন ব্যাপার থাকতে পারে যেটা বর্ণকে এতটা প্রভাবিত করেছে, এতটাই যে নিজেকে কন্ট্রোল রাখাই দায় হয়ে পড়েছে। প্রতিনিয়ত ভেতরে ভেতরে তার মনে আগুন ধরিয়ে দিচ্ছে, অথবা কুরে কুরে খাচ্ছে। সুখের মন বলছে আগুনই ধরিয়ে দিচ্ছে, যার বহিঃপ্রকাশে বর্ণ এতটা উগ্র হিংস্র আচরণ করে। দু হাত মুঠোবদ্ধ করে চোখ খিঁচল সুখ। সে কেন এত ভাবছে ওই নিষ্ঠুর পুরুষকে নিয়ে?